আজকে আমাদের ক্লাস নাম্বার 7 অ্যাডভার্বস এর পার্ট 4 আমরা পড়ব। সো অ্যাডভার্বসটা আমি আগেই বলেছি যে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে, এবং তার সাথেও এখান থেকে অনেক কিছু শেখার আছে। চলো আজকে আমরা যেটা করব সেটা খাতার মধ্যে হেডিং লাগাও যে সাম ইম্পর্ট্যান্ট adverbs and their uses অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভার্বস আমরা দেখব এবং তাদের ব্যবহার দেখব। ঠিক আছে, এখন গুরুত্বপূর্ণ বলতে কি, আমি এখানে যতগুলো বলবো ততগুলোই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন হয় সেই জায়গাটা। ঠিক আছে, চলো সবাই এটা খাতায় হেডিং লাগিয়েছো? 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার করে চলতে থাকবে। সো সবার প্রথমে হেডিং লাগাও একটা অ্যাডভার্ব, দ্যাট ইজ টু। টু কে হেডিং লাগাও। টু এর আক্ষরিক অর্থ কি? এর আক্ষরিক অর্থ হচ্ছে মোর দ্যান রিকোয়ার্ড, তাই না? যতটুকুন প্রয়োজন তার থেকে যদি বেশি হয়, এই সেন্সে আমরা যখন ব্যবহার করি টু, হ্যাঁ, মানে আরো, বাংলাতে যদি বলি আরো, অতিরিক্ত, এই সেন্সে টু কে ব্যবহার করি। তো সবসময় মনে রাখবে, লেখো তো, তোমরা লেখো টু এর সাথে সব সময় আনপ্লিজেন্ট অ্যাডজেক্টিভ এর ব্যবহার হয়। কি বললাম? আনপ্লিজেন্ট অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দুই ভাবে ক্যাটাগরাইজ করতে পারি, একটা হচ্ছে প্লেজেন্ট, একটা আনপ্লেজেন্ট। প্লেজেন্ট মানে কি? গুড। আনপ্লেজেন্ট মানে কি? ব্যাড। ওকে, সো প্লেজেন্ট অ্যাডজেক্টিভ, তাহলে মোর দ্যান রিকোয়ার্ড এই সেন্সে, টু মানে আরো, অতিরিক্ত। ঠিক আছে, এরকম বোঝাতে গেলে আমরা কি বললাম জানো? কোনো নোট লেখালাম কি? হ্যাঁ, ওই আনপ্লেজেন্ট অ্যাডজেক্টিভ ইউজ। হ্যাঁ, তাহলে লেখো যে টু এর সঙ্গে সবসময় আনপ্লেজেন্ট অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। যেমন আমরা বলতে পারি কি, এক্সাম্পলের মধ্যে লিখে রাখো টু ব্যাড, কমা টু নটি, তারপরে টু ফ্যাট, ওকে, টু ডাল, ইটিসি, এইগুলো। অর্থাৎ বুঝতেই পারছো যে টু এর সঙ্গে সবসময় আনপ্লেজেন্ট অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। এখন কথা হলো দাদা, আমরা তো যে সমস্ত রিয়ালিটি ফোজ এই সমস্ত দেখি, সেইখানে তো আমরা দেখি, বলতে শুনেছি যে আই অ্যাম টু গ্ল্যাড, হ্যাঁ, টু, মনে করো বললাম এরকম একটা কথা, মিট ইউ, আই এম টু গ্ল্যাড টু মিট ইউ। এই কথাটা যদি বলি, এই কথাটা কি ঠিক বললাম আমি? এটা তো প্লেজেন্ট অ্যাডজেক্টিভ ইউজ হচ্ছে। একদমই তাই। এখানে টু এর পাশে দেখো গ্ল্যাড বসেছে, গ্ল্যাড মানে খুশি হওয়া, মানে প্লেজেন্ট অ্যাডজেক্টিভ। এই বাক্যটি সঠিক নয়। ওকে, কেন সঠিক নয়? না, এই বাক্যটার তো নিশ্চয়ই কিছু না কিছু মিনিং তো আছে। ব্যাপারটা হচ্ছে যে এই বাক্যের মানে হয়ে যায় এমন, আই এম টু গ্ল্যাড টু মিট ইউ এর মানে কি জানো? এর মানে হচ্ছে যে সেই টু এর সেন্সে চলে আসে, মানে আমি এতটাই খুশি হয়েছি তোমার সঙ্গে সাক্ষাৎ করে, যেটা হওয়া উচিত ছিল না। বুঝতে পারলে? এরকম একটা মানে চলে আসে। মানে পুরোটাই উল্টে যায় ব্যাপারটা। তাহলে আই এম টু গ্ল্যাড টু মিট ইউ এর মানে কি? এর মানে হচ্ছে আমি তোমার সাথে দেখা করে এতটাই খুশি হয়েছি যে এতটা খুশি হওয়া উচিত ছিল না। বুঝলে? তাহলে কি মানেই পুরো চেঞ্জ হয়ে গেল। সো স্যার শিল্পা শেট্টি তো বেশি বেশি বলে থাকে টু গুড বারবার করে বলে। হ্যাঁ, টু গুড বলাটা ঠিক নয়। তাহলে সঠিক কোনটা হবে? এটা, এই সেন্টেন্সটা কিভাবে বলো যে আই অ্যাম
ভেরি গ্ল্যাড, এটা বলো, এটা ঠিক আছে। আই এম ভেরি গ্ল্যাড টু মিট ইউ, এটা ওকে, এটা সেন্স ক্যারি করে। কিন্তু আই এম টু গ্ল্যাড টু মিট ইউ এর মানে হচ্ছে যে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করে এতটাই খুশি হয়েছি যে এতটা হওয়া উচিত নয়, এরকম একটা সেন্স চলে আসে, মনে রাখবে এটা। আচ্ছা, আরেকটা তোমরা শিখেছো ছোটবেলায় টু ডট ডট টু দিয়ে করা, এটা হুম হ্যাঁ মানে হ্যাঁ এটা আমরা শিখেছিলাম না যে আমি বললাম যে হি ইজ টু উইক টু ওয়াক, এর মানে কি? সে এতটাই দুর্বল যে হাঁটতে পারছে না। হ্যাঁ ঠিক, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারছে না। সো এটারও কিন্তু একটা ইউজ আছে। এবার ঘটনা দেখো, এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ অর নেগেটিভ? এটা নেগেটিভ সেন্স। নেগেটিভ এটা। এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, কিন্তু মিনিংটা কি? অ্যাফার্মেটিভ হ্যাঁ, সেন্টেন্সটা নেগেটিভ। অ্যাফার্মেটিভ কিন্তু মিনিংটা নেগেটিভ। ওই যে ছোটবেলায় মাধ্যমিকে বলতো না যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করো, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করো, এরকম। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, এই সেন্টেন্সটা তো অ্যাফার্মেটিভ, বাট মিনিংটা নেগেটিভ, যে সে এতটাই অসুস্থ যে সে হাঁটতে পারছে না, এই যে নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তাই এটাকে যদি নেগেটিভ করতে হতো তাহলে কি করতাম আমরা? হি So ইজ negative সো উইক করতাম। দ্যাট হি ক্যানট ওয়াক। হ্যাঁ, শাবাশ। তাহলে কি করতাম আমরা? হি ইজ so weak, sorry, he is so weak that he cannot walk. ওকে, এরকম করেছি আমরা, তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স। ঠিক, এগুলো আমরা প্রয়োগ জানি, খুব ভালো। চলো এবার 2 নম্বর পয়েন্ট লেখো। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর দাদা পয়েন্ট। একটু থামেন তো একটু, হ্যাঁ বলো। ও বললাম লিখছো? একটু ওয়েট করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখে নাও। স্যার বলছে আগের দিন যে রুলস গুলো ওই অবধি থেকে গেল, ওটা কি আবার কন্টিনিউ হবে? অ্যাডভার্বের ওই যে দুটো অক্সিলিয়ারি ভার্ব থাকলে তার মাঝখানে বসবে, মানে এটা চলছিল। ওটার পজিশন ওইটা এটার সঙ্গে মার্জ করে নাও। আচ্ছা, মানে ঠিক আছে। ওটা সম্পর্কে আপনি আরেকটু বলবেন, বলছে একটাই এক্সাম্পল হয়েছিল তো ওটা। হ্যাঁ, ওখানে আর কিছু একটু বলার আছে, নেক্সট ডে বলবো, ঠিক আছে? ঠিক যখন আছে, কোয়েশ্চেন করাবো তখনই বলবো। ঠিক আছে। দেখো আজকে অনেক কিছু জানতে পারবে, ভালো লাগবে, লেখো। আচ্ছা, গেল এটা। হয়েছে দাদা, হ্যাঁ। 2 নম্বর পয়েন্ট বলবো, চলো 2 হ্যাঁ স্যার। নম্বর পয়েন্ট করে লেখো। লেখো, আমি লিখে দিই, দাঁড়াও। 2 নম্বর পয়েন্টের মধ্যে লিখবে মাচ টু। এটা কিন্তু খুব এসএসসি তে খুবই ফেভারিট টপিক কোয়েশ্চেন করার। মাচ টু প্লাস আনপ্লিজেন্ট অ্যাডজেক্টিভস, আর 3 নম্বরের মধ্যে লেখো টু মাচ প্লাস নাউন। খুব ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট। এই এরর কারেকশনে দিলে কিন্তু ভুল হয়ে যাবে, হ্যাঁ, সবসময় এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমি দুটো কথা বলেছি, একটা বলেছি মাচ টু প্লাস আনপ্লিজেন্ট অ্যাডজেক্টিভ, আর টু মাচ প্লাস নাউন। এক্সামিনার কি করবে? এক্সামিনার মাচ টু এর পরে নাউন ব্যবহার করবে আর টু মাচ এর পরে অ্যাডজেক্টিভ ব্যবহার করবে, তবেই ভুল হয়ে যাবে। কিন্তু কনস্ট্রাকশনটা কি? কনস্ট্রাকশনটা হচ্ছে মাচ টু এরপর সবসময় আনপ্লিজেন্ট অ্যাডজেক্টিভই বসাতে হবে, আর টু মাচের পরে সবসময় নাউনই বসাতে হবে, ঠিক আছে? এক্সামিনার কোয়েশ্চেন কেমন করে আমি তোমাদেরকে দেখাই। দেখো, এক্সামিনার এরকম কোয়েশ্চেন করতে পারে যে, ধরো আমি বললাম যে মনে করো যে হিজ না, এক মিনিট দাঁড়াও, একটা ভালো এক্সাম্পল লিখি। মাই সন্স ফেলিয়ার
is too much painful for me, full stop any. এটা একটা বললাম, আর একটা কোশ্চেন এখানে দিয়ে দিই, দাঁড়াও। আমি বললাম যে your rude behavior gives me much to pain, full stop no error. দেখো দুটো সেন্টেন্স দিয়েছি, প্রথম সেন্টেন্সে বলো কোথাও ভুল আছে কিনা, বা নো এরর অপশনও আছে। হ্যাঁ, টু মাচ এর পর ওখানে অ্যাডজেক্টিভ মানে আনপ্লেজেন্ট অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে, যেটা মাচ টু এর পর হওয়া উচিত। একদমই তাই। তাহলে এইখানে দেখো মাই সানস ফেলিয়ার ইজ টু মাচ পেইনফুল ফর মি, এই কথাটা বলা ভুল। সঠিক কি? মাই সানস ফেলিয়ার ইজ মাচ টু পেইনফুল ফর মি। ওকে, মাচ টু এর পর সবসময় কি বসবে? আনপ্লেজেন্ট অ্যাডজেক্টিভ বসবে। আবার এখানে দেখো your rude behavior gives me much to pain, no much to এর পরে তো আনপ্লেজেন্ট অ্যাডজেক্টিভ বসে, কিন্তু টু মাচ এর পরে নাউন বসে। পেইন যেহেতু নাউন, তাহলে এখানে মাচ টু নয়, এখানে কি বলবো? টু মাচ বলবো। অর্থাৎ your rude behavior gives me too much pain। ক্লিয়ার থাকবে? এটা মনে থাকবে। মাচ টু এর পরে আনপ্লেজেন্ট অ্যাডজেক্টিভ বসাবো, আর টু মাচ এর পরে নাউন বসাবো। এইগুলো বড্ড মানে পারবো না, মানে কি এইগুলো আমাদের সেন্টেন্স গুলো ঠিকই মনে হচ্ছে, মানে মাই সানস ফেলিওর ইজ টু মাচ পেইনফুল টু মি, হয়তো আমি ভাবতাম টু মি হবে। আচ্ছা, ফর্মিটাতে ভুল মনে হচ্ছিল নাকি? হ্যাঁ, মানে এখানে তুমি তো বললে যে এটা হয় বলে, তবে এটা আমি ভাবছি যে হ্যাঁ এটা ভুল হয়েছে, নাহলে এটা কোনোদিনই বুঝতাম না যে এটা কোনো ভুল আছে বলে। একদমই তাই। কেন বলো তো? আমরা তো এই কনস্ট্রাকশনটা আগে কখনো পড়িনি না, এই কারণে। এই যে আজকে পড়লাম, এরপর থেকেই মাচ টু থেকে দেখলেই আমাদের মনে পড়বে এটা কনসেপ্ট। 100% শিওর থাকো, মনে পড়বেই। আর এগুলো আমাদের কাছে এখন ব্যতিক্রমী না, সেই জন্য হ্যাঁ আমাদের হ্যাঁ, বেশি দৃষ্টি আকর্ষণ একদম। কারণ এটা করতে হবে। প্রথম আমরা পড়ছি। মাছ টু এর ইউজটাই যে কি হতো জানতাম না আমি। টু মাচ এর ইউজ শুনেছি বা করেছি, মাছ টু এর ইউজ কোনোদিন করিনি বোধহয়। হ্যাঁ, ওকে, চলো যাই নেক্সট। তাহলে 4 নম্বর পয়েন্টে যাই। হ্যাঁ স্যার। চলো হ্যাঁ দাদা। দেখো 4 নম্বর পয়েন্টে দেখো একটা শব্দ আছে না, নান টু। NONE তারপর TOO, নান টু মানে কি? নান টু মানে হচ্ছে নট ভেরি মানে খুব না, এরকম সেন্সে ব্যবহার করা হয়। তো এই নান টু এর সঙ্গে প্লিজেন্ট বা আনপ্লিজেন্ট দুটোই ব্যবহার করা যেতে পারে। মানে এটার সাথে প্লিজেন্ট বা আনপ্লিজেন্ট দুটোই ব্যবহার করা যেতে পারে অ্যাডজেক্টিভের। যেমন আমি দুটো এক্সাম্পল দিয়ে দিই, তাহলে ক্লিয়ার হবে। আমি বললাম যে এই নভেলটি বেশি ভালো না। ঠিক আছে, আমরা বলি না যে এই গল্পটি বেশি ভালো না, মানে বেশি ভালো, এরকমই লিখি। যেমন দ্য স্টোরি ইজ নান টু গুড। এটা দ্য স্টোরি ইজ নান টু গুড। হ্যাঁ, এই স্টোরিটা সেরকম ভালো না। আবার তাহলে এখানে কি করলাম? প্লিজেন্ট অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম, আনপ্লিজেন্ট অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। হ্যাঁ বলো। তবে টি ডাবল ও হবে না, ও টিও। সরি, TOO, হ্যাঁ TOO হবে, ইটস মাই মিস্টেক। এভাবে লিখতে পারো, দ্য স্টোরি ইজ
none too bad। তাহলে এই গল্পটি তেমন বেশি ভালো না উপরেরটার মানে, আর নিচেরটার মানে এই গল্পটি তেমন খারাপ নয়। ওকে, এ দেখবা তোমাদের এই যে কিছু কিছু পরীক্ষাতে দেখবা লাইন বাই লাইন ট্রান্সলেট করতে দেয়, কিছু কিছু পরীক্ষাতে ওই ট্রান্সলেশনের মধ্যে প্যারাগ্রাফ ট্রান্সলেট করতে দেয়, আবার কিছু কিছু পরীক্ষার মধ্যে লাইন বাই লাইন ট্রান্সলেট করতে, মানে একটা সেন্টেন্সকে ট্রান্সলেট করতে দেয় কিন্তু। তো সেই ধরনের বাক্যে এই ধরনের শব্দ থাকে, যেমন এরকম লেখা থাকে না যে এই প্রবন্ধটি অতটা বেশি ভালো না, বা এই প্রবন্ধটি অতটা বেশি খারাপ না। এই সেন্সগুলোতে এই ধরনের ব্যবহার তোমরা করলে খুব ভালো রাইটিং এর মধ্যে পড়বে। ওকে, মানে কি অ্যাকচুয়ালি দেখো, দ্য স্টোরি ইজ নান টু গুড এর মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে যে দ্য স্টোরি ইজ নট ভেরি গুড। ওকে, আর দ্য স্টোরি ইজ নান টু ব্যাড মানে কি, যে দ্য স্টোরি ইজ নট ভেরি ব্যাড। ওকে, অর্থাৎ নান টু মানে নট ভেরি। ওকে, বুঝতে পেরেছি? মানে না খুব ভালো না খুব খারাপ, এই হ্যাঁ, হচ্ছে না ব্যাপার। খুব, না খুব আর কি, মানে স্যার অতিরিক্ত বলা না। যেতে পারে যে অতটাও খারাপ Average। না অতটাও ভালো নয়। হ্যাঁ ঠিক, ওই যে অতটা কথাটা এরকমই সেন্স আসে আর কি, অতটা। আর বলি না এটা অতটা না, সেই রকম সেন্সে আসে। নট আপ টু দ্য মার্ক। ইয়েস ইয়েস। চলো তারপরে 5 নম্বর পয়েন্ট লিখো। 5 নম্বর, দাদা একজন এসএমএস করছে জয়েন করানোর জন্য, বলছে দাদাকে বলো না জয়েন করাতে। দাঁড়াও দাঁড়াও, তাহলে আমি ফোন থেকে জয়েন করে ওকে জয়েন করে নিচ্ছি, দাঁড়াও 1 মিনিট। তোমরা একটু মেসেজ করো তো এখন যেন পাঠায়। হ্যাঁ পাঠাতে বললাম। আরে বাবা, ইকো হচ্ছে যে। সাইফুল মুমতাজ আনসারি, হ্যাঁ জয়েন হয়েছে। এই যারা জয়েন হতে চাইছিল জয়েন হয়েছে? হ্যাঁ বোধহয় জয়েন হয়ে গেছে। ওকে, ঠিক আছে চলো তাহলে 5 নম্বর পয়েন্টে লিখো। 5 নম্বর পয়েন্টে কি বলি, আচ্ছা অনলি টু এর প্রয়োগ শুনেছো? না দাদা। দেখো অনলি টু মানেও কিন্তু খুব, ভেরি, অনলি টু, অনলি টু এর ব্যবহার দেখো। এই ব্যবহারগুলো এই কারণে আমি বলছি, কারণ সেন্টেন্স এরর কারেকশনের মধ্যে দিলে পরে আমরা মনে করবো অনলি আছে আবার টু কেন, এমন কেন, এটা বোধহয় ভুল হয়েছে। আসলে ভুল নয়, অনলি টু এর প্রয়োগ আছে। অনলি টু মানে কি, অনলি টু মানে হচ্ছে খুব, অনলি টু মানে হচ্ছে খুব, ভেরি। অনলি টু মানে কি, ভেরি। তো আমার পুরো কম্পিউটার সেট আপ নিয়ে না আমি খাটের উপরে বসে আছি, শুয়ে শুয়ে পড়াচ্ছি। অনলি টু মানে হচ্ছে ভেরি। তো এটার সাথে তুমি দুটোই ব্যবহার করতে পারো, মানে প্লিজেন্ট হোক বা আনপ্লিজেন্ট হোক, দুটো অ্যাডজেক্টিভকেই ব্যবহার করা যায়। প্লিজেন্ট বা আনপ্লিজেন্ট দুটো অ্যাডজেক্টিভ ব্যবহার করা যায় অনলি টু এর সাথে। তাহলে অনলি টু এর মানে দাঁড়ায় ভেরি। চলো একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে ব্যাপারগুলো ক্লিয়ার হবে। আমি বললাম যে আই অ্যাম only too glad to receive your letter। এর মানে কি, এটার মানে হলো I am very glad to receive your letter। ঠিক আছে, আমি তোমার চিঠি পেয়ে খুব খুব খুশি হয়েছি, এরকম বলি না আমরা? এই যে খুব 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 খুশি হয়েছি যখন, সেই সেন্সে only to ব্যবহার করা হয়। তাহলে I am only too glad to receive your letter। আবার এটাকে আনপ্লেজেন্ট অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারতে, যেমন বলা যেত যে ইওর পারফরমেন্স ইজ অনলি টু ব্যাড। এর মানে
your performance is very bad. ঠিক? চলো এরপর একটা জিনিস আমরা ভেরি ব্যবহার করেছি না, ভেরি মাচ একসাথে ব্যবহার করেছি, ভেরি আর মাচ, তাহলে ভেরি আর মাচের ব্যবহারটা একটু শিখি। তো এই পর্যন্ত হয়েছে, মুছবো নাকি? হয়ে গেছে। ওকে, দেখো ভেরি আর মাচের প্রয়োগটা আমি এটা নোট লেখাবো, অবশ্যই নোট লিখিয়ে দেবো। চলো তোমরা খাতার মধ্যে হেডিং লাগাও 6 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার পয়েন্টের মধ্যে লেখো ভেরি অ্যান্ড মাচ। ভেরি অ্যান্ড মাচ এই দুটোর প্রয়োগ দেখো। লেখো এরকম রোমান হরফের এক দাগ দিয়ে লেখো তো। দেখো ভেরি এর প্রয়োগ, ভেরি এর প্রয়োগ পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি তে করা হয়। ভেরি এর প্রয়োগ পজিটিভ ডিগ্রিতে করা হয়। যেমন ভেরি গুড, যেমন ভেরি গুড, ভেরি গুড কমা ভেরি ওয়াইজ কমা ভেরি লাকি, তারপর ভেরি অনেস্ট, এরকম ইটিসি। তাহলে ভেরি এর প্রয়োগ সাধারণত আমরা কোন ডিগ্রির সাথে করে থাকি? পজিটিভ ডিগ্রি অ্যাডভার্বের সাথে করে থাকি, সরি পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের সাথে করে থাকি। ওকে, আচ্ছা রোমান হরফের 2 দাগ দিয়ে লেখো মাচ এর প্রয়োগ, মাচ এর প্রয়োগ কম্পারেটিভ। হ্যাঁ, মাচ এর প্রয়োগ কম্পারেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের সাথে করে থাকি। মাচ এর প্রয়োগ কম্পারেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের সাথে করে থাকি। ওকে, কম্পারেটিভ ডিগ্রির সাথে করে থাকি। যেমন, যেমন লেখো মাচ বেটার, ভেরি বেটার নয় কিন্তু মাথায় রাখবে, ভেরি বেটারটা ভুল হলো, কি বলতে হবে? মাচ বেটার, মাচ ওয়াইজার, তারপরে কি বলতে হবে? মাচ লাকিয়ার, তারপর বলতে হবে কি? মাচ মোর অনেস্ট, মাচ মোর অনেস্ট, ইটিসি এগুলো। তাহলে ভেরি গুড, ভেরি ওয়াইজ, ভেরি লাকি, অর্থাৎ ভেরিকে আমরা সবসময় পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার করি, আর মাচকে আমরা কম্পারেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার করি। ওকে, স্যার আপনি হ্যাঁ, বললেন ভেরিটা পজিটিভ ডিগ্রিতে ব্যবহার হয়ে থাকে, তো অনেক সময় আমরা বলি না ভেরি ব্যাড, তা ওটা তো নেগেটিভ ডিগ্রি হয়ে যাচ্ছে। নেগেটিভ ডিগ্রি মানে ওটা নেগেটিভ। নয়, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। ও হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা অ্যাফার্মেটিভ নেগেটিভ নয় বোন, বোন আমার, এটা হচ্ছে ডিগ্রি, অ্যাডজেক্টিভের ডিগ্রি বলছি, মানে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, গুড স্যার বেটার আমি বেস্ট। প্লিজেন্ট আর আনপ্লিজেন্টের দিক দিয়ে ভেবেছি হ্যাঁ সেই হ্যাঁ, ঠিক জন্য। ঠিক বুঝতে পেরেছি। ওকে, নো ইস্যু। চলো এই পর্যন্ত তো ক্লিয়ার হয়েছে সবার, যে ভেরিকে সবসময় পজিটিভ ডিগ্রিতে ব্যবহার করি আর মাচকে কম্পারেটিভ ডিগ্রিতে। এবার ব্যাপারটা হলো যখন আমরা ভেরি মাচ একসাথে বলবো তখন কি হবে? 3 নম্বর পয়েন্ট, ভেরি মাচ এই দুটোই আছে, তখন কি হবে? মনে রাখবে ভেরি মাচ সবসময় কি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করি, ঠিক আছে? কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করি, কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। তাহলে এটাও লিখে নাও 3 নম্বর পয়েন্টে, ভেরি মাচ প্লাস কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। ভেরি মাচ গুড হয় না, ভেরি মাচ বেটার হয়। ওকে, বলো ভেরি মাচ গুড,
আর ভেরি মাচ বেটার কোনটা হওয়া উচিত? ভেরি মাচ বেটার। ভেরি মাচ বেটার হওয়া উচিত, এটা নয়। হ্যাঁ, এটাই বললাম আর কি। ভেরি মাচ ওয়াইজার, ভেরি মাচ লাকিয়ার, হ্যাঁ, এরকম হওয়া উচিত। ঠিক আছে? আচ্ছা, এবার একটা কথা শোনো। পজিটিভ ডিগ্রি বলে দিলাম, কম্পারেটিভ ডিগ্রি বলে দিলাম, সুপারলেটিভ পড়ে রইলো। আচ্ছা, সুপারলেটিভে যদি ভেরি আর মাচকে ব্যবহার করি তাহলে কি হবে? দেখো, সুপারলেটিভ ডিগ্রিতে ভেরিরও প্রয়োগ হয়, আবার মাচেরও প্রয়োগ হয়। ঠিক, তাহলে 4 নাম্বার পয়েন্ট হবে এখানে। 4 নম্বর পয়েন্টের মধ্যে লেখো তো, লেখো ভেরি এবং মাচ দুটি সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার হতে পারে। আচ্ছা, আমি কনস্ট্রাকশন লিখে দেব, লিখতে হবে না, দাঁড়াও। ভেরি অথবা মাচ এদের সাথে সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভও হয়। ঠিক আছে? তাহলে ভেরির সাথেও সুপারলেটিভ ডিগ্রি যায়, মাচের সঙ্গেও সুপারলেটিভ ডিগ্রি যায়। আরেকবার বলছি, ভেরির সাথেও সুপারলেটিভ ডিগ্রি যায়, মাচ এর সাথেও সুপারলেটিভ ডিগ্রি যায়। কিন্তু দাদা, হ্যাঁ, বলো বলো। বলছি এটা সেই মানে সোনার পাথর বাটির মতো না? সুপারলেটিভ মানে ইটসেলফ তো মানে মাচ ভেরি টাইপের বোঝায়। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু ব্যবহার আছে, ইউজ আছে। ভেরিও সুপারলেটিভের সাথে যায়, মাচও সুপারলেটিভের সাথে যায়। ঠিক আছে? মানে বলে না, আমার বাবুটা সব থেকে ভালো বাবু, হুম, এরকম আর কি। মানে ন্যাকামো করে। হ্যাঁ, বাবু তো ভালোই, তারপরে আবার মানে আমরা বলি না, যখন দেখো সুপারলেটিভ মানে হচ্ছে তুলনার শেষ, ঠিক কি না? সুপারলেটিভ মানে তুলনার হ্যাঁ, মানে শেষ, তার আবার ভালোটা কি হয়? তার আর ভালো কিছু হয় না, কিন্তু তবু আমরা বলার সময় মানে বলি কিন্তু ভালো মানে ভালো তম থেকেও ভালো, এরকম একটা ব্যাপার। তো সেই ধরনের ইউজের ক্ষেত্রে ইউজ করি আমরা। কিন্তু যেটা আমি বলতে চাইছিলাম, ভেরি আর মাচ এই দুটোই সুপারলেটিভে ব্যবহার হয়, কিন্তু কনস্ট্রাকশনটা একটু মাথায় রাখতে হবে। কি কনস্ট্রাকশন? খুব ইম্পর্ট্যান্ট, এ বি করে লিখে দিই। দুটো কনস্ট্রাকশন মাথায় রাখবে, দ্য প্লাস ভেরি প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস নাউন বা যদি কিছু থাকে সেটা। আর মাচের ক্ষেত্রে কি হবে? মাচ আগে বসবে, মাচ প্লাস দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস নাউন বা যদি কিছু থাকে তাই। ঠিক আছে? এই কনস্ট্রাকশনটা মাথায় রাখবে। তাহলে আমি 4 নম্বর পয়েন্টে বললাম যে ভেরি বা মাচ এই দুটোই সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার হতে পারে, কিন্তু তাদের কনস্ট্রাকশনটা একটু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ভেরি ব্যবহার করলে সুপারলেটিভ আর দাকে আলাদা করে দিতে হবে, আর মাছ ব্যবহার করলে দা সুপারলেটিভকে সেপারেট রাখতে হবে। এক্সাম্পল লিখবে, এটা হ্যাঁ। এক্সাম্পল লেখো যে লেখো রাম ইজ দ্য ভেরি বেস্ট ক্যান্ডিডেট। তাহলে রাম ইজ দ্য ভেরি বেস্ট ক্যান্ডিডেট, এর মানে কি গো? মানে বেস্ট ক্যান্ডিডেট তো ঠিকই আছে, রাম কিন্তু বেস্ট অতুলনীয় ক্যান্ডিডেট ক্যান্ডিডেট। থেকেও বেটার। বুঝতে পারছো? তাহলে রাম ইজ দ্য ভেরি বেস্ট ক্যান্ডিডেট এর মানে হচ্ছে বেস্ট ক্যান্ডিডেটরা যত ভালো হয় তার থেকেও ভালো রাম। ওকে, সিমিলার ভাবে লেখো রাম ইজ মাচ দ্য বেস্ট ক্যান্ডিডেট। রাম ইজ মাচ দ্য বেস্ট ক্যান্ডিডেট। যাই হোক, আমি মুখে বলে দিচ্ছি, তো লেখাটা ভুংভাং হলেও তোমরা এটাকে ইয়ে করে লেখো, লিখে নাও। হয়েছে দুটো এক্সাম্পল লেখা? হ্যাঁ দাদা। আচ্ছা, এরপর আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বলছি ভেরি আর মাচের প্রয়োগের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে কয় নম্বর পয়েন্ট হবে? 5 নম্বর পয়েন্ট হবে না? আমি কি এগুলো মুছে দেবো? নম্বর হবে স্যার। স্যার নেক্সটটা কি হলো? রাম ইজ মাচ মাচ দ্য বেস্ট ক্যান্ডিডেট। ওকে ওকে রাম ইজ মাচ দ্য বেস্ট ক্যান্ডিডেট। ওকে, বেশ, চলো এবার
5 নম্বর পয়েন্টই তো হবে নাকি? এটা 4 নম্বর হলো তো নাকি? চার হ্যাঁ হবে দাদা, ওটা, 5 চারের নম্বর হবে। কি বলবো? 6-এর 4 6-এর 5 মানে মেইন হয়ে দাগ গেছে। নাম্বার ছিল 6, রোমান হরফের 5 দাগ। হ্যাঁ, এখানে লেখো দেখো ভেরি এর ব্যবহারটা আমরা কার সাথে করি বলো তো? প্রেজেন্ট মানে যদি পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ হয়। দেখো পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ দুই প্রকার, একটা প্রেজেন্ট পার্টিসিপিয়াল, একটা পাস্ট পার্টিসিপাল, তাই না? পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের কাজ করে, তাই মাথায় রাখবা যে ভেরি সবসময় প্রেজেন্ট পার্টিসিপলের সাথে যায়। ভেরি প্লাস প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, আর এটা গেল 6 নাম্বার, মাচ পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে কি বললাম? ভেরি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের সাথে ভেরি ইউজ হবে, আর পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের সাথে মাচ ব্যবহার হবে। যেমন যেমন ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, বা বলতে পারো ভেরি ডেয়ারিং, ভেরি ডেয়ারিং মানে খুব সাহসী, বলতে পারো ভেরি চ্যালেঞ্জিং, ভেরি চ্যালেঞ্জিং ইটিসি, এরকম। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের সাথে ভেরি যায়, আর মাচের সঙ্গে যায় হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ মাচ ইন্টারেস্টেড, মাচ ইন্টারেস্টেড, তারপর বলতে পারো মাচ মাচ গ্রিভড, মাচ গ্রিভড, GRIEVED, মাচ গ্রিভড, বলতে পারো মাচ অ্যামেজড, AMAZEDD, মাচ অ্যামেজড, হ্যাঁ, মাচ সারপ্রাইজড, মাচ সারপ্রাইজড, বা বলতে পারো মাচ অ্যাডমায়ার্ড, মাচ অ্যাডমায়ার্ড ইটিসি, এগুলো। ওকে, তাহলে ভেরি এর সাথে প্রেজেন্ট পার্টিসিপল আর মাচ এর সাথে পাস্ট পার্টিসিপল। কিন্তু এবার এখানে একটা ব্যাপার আছে। কি ব্যাপার দাদা? এখানে কিছু এক্সেপশন আছে, আর এই এক্সেপশন গুলো থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে, এই জন্য এক্সেপশন লিখতে হবে। তোমরা এখানে একটা নোট লাগাও, নোট লাগিয়ে লেখো এক্সেপশন, ব্যতিক্রম, ব্যতিক্রম, ব্যতিক্রমটা লেখো। স্যার মাচ ইন্টারেস্টেড হবে না? হ্যাঁ, মাচ ইন্টারেস্টেড, ইয়েস। ও সরি, মাচ ইন্টারেস্ট লিখেছি না, ইডি যুক্ত করে দাও। ওকে, চলো দেখো প্রত্যেকটা শব্দ ধরে ধরে আলোচনা করতে গেলে করা যায়, কিন্তু টাইম কনজিউমিং হয়, আর ওগুলো ইম্পর্টেন্ট তো ততটা না। আমি দেখো এইটুকুন ভরসা রাখো, যতটা মানে যতটা এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্টেন্ট আমি ঠিক ততটাই বলবো, ঠিক আছে? নাহলে বললে প্রচুর শব্দ নিয়ে আলোচনা করা যেতে পারে। এক্সেপশনের মধ্যে আমি যতগুলো বলছি এগুলোকেই মনে রাখো, এর বাইরে পরীক্ষায় দেয় না। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হলে ভেরি ইউজ করতে হবে, আর পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হলে মাচ ব্যবহার করতে হবে। এটা যেন উল্টে না যায়, অর্থাৎ পাস্ট পার্টিসিপলের সাথে ভেরি আর প্রেজেন্ট পার্টিসিপলের সাথে মাচ এমন যেন না হয়, এটা আমরা শিখলাম। কিন্তু এখানে আমরা কিছু ব্যতিক্রম দেখব। কি ব্যতিক্রম? কিছু কিছু পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ আছে। আচ্ছা লেখো তো, এর মধ্যে লেখো কিছু কিছু, লেখো কিছু কিছু পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ আছে, কিছু কিছু পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ আছে
যাদের সঙ্গে ভেরি এর প্রয়োগ হয়। কিছু কিছু পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ আছে, কিছু কিছু পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ আছে যাদের সাথে ভেরি এর প্রয়োগ হয়। যেমন ওই অ্যাডজেক্টিভ গুলোকে একটু লিখে নাও। যেমন টায়ার্ড, আমরা বলি না ভেরি টায়ার্ড নাকি মাচ টায়ার্ড বলি? ভেরি টায়ার্ড। ভেরি টায়ার্ড, ভেরি গুড। তাহলে টায়ার্ড একটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ না? তাহলে টায়ার্ডের সাথেও কিন্তু ভেরি ব্যবহার হয়। তারপরে লেখো উই আর ভেরি ডিজেক্টেড। কেন? আমাদের ফর্মটা বাতিল হয়েছে। বুঝতে পারলে সেই ডিজেক্টেড কথাটাও কিন্তু ভেরি যায়। তারপরে দেখো আওয়ার বস ইজ ভেরি কন্টেন্টেড। ওকে, আমাদের বস খুব রেগে গেছে আর কি। হ্যাঁ, তো কন্টেন্টেড এর সাথে কন্টেন্টেড, CONTENTED, কন্টেন্টেড, এই কন্টেন্টেডটাকে স্টার মার্ক দিয়ে রাখো, এটা বেশি বেশি জিজ্ঞেস করে। ভেরির সাথে কন্টেন্টেড এর ইউজ হয়, নো এর উত্তর হয় ভেরি কন্টেন্টেড। তারপরে লেখো এটার অপোজিট ওয়ার্ড লেখো ডিসকন্টেন্টেড। তারপরে লেখো প্লিজড। তারপরে লেখো ড্রাঙ্ক, DRUNK, ড্রাঙ্ক, ভেরি ড্রাঙ্ক। তারপরে লেখো ভেরি লিমিটেড। তারপরে লেখো ডিলাইটেড, etc। এগুলো অর্থাৎ টায়ার্ড, ডিজেক্টেড, কন্টেন্টেড, প্লিজড, ড্রাঙ্ক, লিমিটেড, ডিলাইটেড, এগুলোর সাথে কিন্তু এরা সবাই কি, এরা সবাই হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তা সত্ত্বেও কিন্তু এদের সাথে ভেরি এর প্রয়োগ হয়। ওকে, আচ্ছা এখানে একটা শব্দ বলবো, আচ্ছা এই পর্যন্ত নোট করো তারপরে বলছি। নোটের মধ্যে নোট আসলে তো সমস্যা। এটা একটা পয়েন্টের নোট লেখালাম, এর মধ্যে আর একটা নোট বলবো নাকি? একটা শব্দ আছে এখানে আমরা লিখেছি, স্যাটিসফাইডটা তো হবে মনে হয় এখানে। এই যে এটা প্লিজড, এই যে প্লিজ লিখেছি না। দেখো প্লিজড এর দুই রকমের মানে হতে পারে, সিমিলার কিন্তু একটু তফাৎ। যেমন প্লিজড মানে যখন গ্ল্যাড বা হ্যাপি, তখন প্লিজড এর সাথে ভেরি ইউজ হয়, কোনো প্রবলেম নেই। কিন্তু প্লিজড মানে যখন স্যাটিসফাইড এই সেন্সে ইউজ করি, তখন কিন্তু আর তার সাথে ভেরি ইউজ করব না, মাচ ইউজ করব। এবার বিষয়টা হলো কেন দাদা এমন কেন? এমনটা এই কারণে যে বাংলাতে যখন আমরা শব্দ প্রয়োগ করি, তখন শব্দ প্রয়োগের কিছু ব্যাপার আছে না। যেমন আমি তোমাদেরকে বলি, একটা ছেলেকে একজন জিজ্ঞেস করেছে যে এই তোর বাবা এখন কেমন আছে রে, তোর বাবা খুব কাশছিল, এখন কি কাশি সেরেছে? তো ওই ছেলেটা বলছে, উত্তর দিচ্ছে, না বাবা না কাশতে কাশতে বাদর চোষা আমের আটির মতন হয়ে গেছে। তুমি বোঝো অবস্থা। একটা লোক একটা ছেলেকে জিজ্ঞেস করেছে তোর বাবা কেমন আছে, তোর বাবার যে কাশি হয়েছিল সেটা কি সেরেছে? আর ছেলেটি রিপ্লাই দিচ্ছে, না বাবা ঠিক হয়নি, বরং বাবা কেমন হয়ে গেছে, বাদুর আর কি, বাদুর চোষা আমের আটির মতন হয়ে গেছে। গাছে যখন আম হয় না, আমটা একটু পাকো পাকো হলে দেখবা বাদুরে চুষে নেয়, আর বাদুরে চুষে নিলে আমের শ্বাসটা গেলে আর ওটা গাছে থাকতে থাকতে একদম শুকিয়ে খটখটে হয়ে যায় আটিটা ভেতরের, এটাকে দেখতে খুব বাজে লাগে। তো সেটা বলছে। তাহলে আমরা যে কথা বলি, কথা বললে তার একটা মাত্রা থাকা দরকার আছে না, মানে কি বলছি, কার সম্বন্ধে কি বলছি, তো এরকম একটা ব্যাপার আছে। তো ইংরেজি ভাষাতেও তেমন একটা ব্যাপার আছে। যেমন আমি যেটা বলছি সেটা হচ্ছে ইংরেজি গ্রামারের যেটা বিখ্যাত ব্যক্তিত্ব নেসফিল্ড,
স্যার জেসি নেসফিল্ডের গ্রামার বইয়ে পরিষ্কার লেখা আছে যে প্লিজ শব্দটির মানে যদি হ্যাপি বা গ্ল্যাড হয় তাহলে তার সঙ্গে ভেরি ব্যবহার করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি প্লিজ শব্দটির মানে যদি স্যাটিসফাইড এর সেন্সে আসে, হ্যাঁ, কেমন আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাবো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভেরি ইউজ করা যাবে না, মাচ ব্যবহার করতে হবে। ওকে, দেখো দেখো চলো এটা মুছে দিয়ে আমি যেটা বললাম ওইটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করে দেখি। একটা দুটো এক্সাম্পল লিখবো। এক হচ্ছে আমি বললাম যে আই অ্যাম পাস্ট টেন্সে লিখি, আই ওয়াজ very pleased. I was very pleased to hear this. এটা একটা। আরেকটা যে I was much pleased. I was much pleased with her letter. এবার এই দুটো বাক্যের মধ্যে প্রথম বাক্যটিতে প্লিজড কোন সেন্সে ব্যবহার হয়েছে, দ্বিতীয়টার মধ্যে কোন সেন্সে ব্যবহার হয়েছে বলতে পারবে? তো প্রথমটা খুশি হওয়ার সেন্সে, তারপরে প্রথমটা মানে হচ্ছে হ্যাপি বলতে পারো বা গ্ল্যাড বলতে পারো, তাই না? কিন্তু দ্বিতীয়টি আই ওয়াজ মাচ গ্ল্যাড উইথ হার লেটার, এইখানে এই প্লিজড কে কি গ্ল্যাড বা হ্যাপি দিয়ে সাবস্টিটিউট করা যাবে? নো। I was much pleased means I was much satisfied with her letter. অর্থাৎ সে যে চিঠিটা লিখেছে বর্ণনা দিয়ে সেটাতে আমি স্যাটিসফাই হয়েছি। ওকে, তার মানে এইখানে প্লিজড এর সেন্স হচ্ছে স্যাটিসফাইড। আমি হয়তো ঠিক বোঝাতে পারলাম না, তবে এক্সাম্পলটা আরো ভালো করা যেত কিনা। মানে শোকজ খেয়েছিল নাকি, শোকজে রিপ্লাই দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, ওই সেন্স থেকেই ভাবো, ঠিক আছে? আই ওয়াজ ভেরি প্লিজ টু হিয়ার দিস, ঠিক আছে? এই ওই যে ওপরের প্লিজ, এইখানে কি স্যাটিসফাই কে সাবস্টিটিউট করতে পারবে এই জায়গায়? না না না, এখানে হ্যাপি বা গ্ল্যাডই সাবস্টিটিউট হবে, ঠিক না? মানে খবরটা শুনেও খুশি হয়েছে আর কি। একদমই তাই। ইন সিমিলার ওয়ে সেকেন্ড বাক্য দেখো, আই ওয়াজ মাচ প্লিজড উইথ হার লেটার, অর্থাৎ তার চিঠিতে যা যা বর্ণনা আছে সেটাতে আই অ্যাম স্যাটিসফাইড বা আই ওয়াজ স্যাটিসফাইড। ওকে, তো এটুকুনি জাস্ট মনে রাখো যে প্লিজড এর সেন্স যখন স্যাটিসফাইড হয় তখন সেখানে মাচ ব্যবহার করতে হয়, ভেরি নয়। আর প্লিজড এর সেন্স যখন হ্যাপি বা গ্ল্যাড হয় তখন সেখানে ভেরি হয়। তবে একটা কথা শুনে রাখো, এই যে যেটা আমি এখন বললাম এই কনসেপ্ট থেকে কখনোই পরীক্ষাতে প্রশ্ন জিজ্ঞেস করবে না। ওকে, কখনোই জিজ্ঞেস করবে না, জাস্ট মনে এলো তাই বললাম। ওকে, আচ্ছা চলো তারপরে কত পয়েন্ট হবে বলো? মেইন পয়েন্টে কত নম্বর হবে? মেন পয়েন্টে 7 হবে স্যার। ভেরি গুড, 7। চলো 7 নম্বর পয়েন্টে লেখো কোয়াইট, কিউ ইউ আই টি ই, কোয়াইট। কোয়াইট এর অর্থ হলো পারফেক্টলি পুরোপুরি। বা কমপ্লিটলি। লেখো কোয়াইট এর অর্থ হলো পারফেক্টলি বা কমপ্লিটলি। কোয়াইট এর অর্থ হলো পারফেক্টলি বা কমপ্লিটলি। হয়েছে? তাই হ্যাঁ স্যার। এই কোয়াইটের সঙ্গে
তাই এই কোয়াইটের সঙ্গে ফার্দার কোনো অ্যাডভার্বের প্রয়োগ দরকার নেই। তাই ফার্দার কোনো অ্যাডভার্বের প্রয়োগ দরকার নেই এটিকে মডিফাই করতে। এটিকে মডিফাই করতে। ওকে, স্যার আবার একটু বলুন না। আমি বললাম যে কোয়াইট এর অর্থ হলো পারফেক্টলি বা কমপ্লিটলি। হ্যাঁ, তো তাই এটিকে মডিফাই করতে ফার্দার কোনো অ্যাডভার্বের প্রয়োজন নেই। তাই এটিকে মডিফাই করতে অন্য কোনো অ্যাডভার্বের প্রয়োজন নেই। এক্সামিনার কি করবে? এক্সামিনার ইউ আর ভেরি কোয়াইট রাইট এমন বলবে। তখন মাথায় রাখতে হবে কোয়াইট নিজেই পূর্ণাঙ্গ, একে মডিফাই করার জন্য আলাদা করে ভেরির প্রয়োজন নেই। ওকে, এটাই লিখলে তোমরা 7 নম্বর পয়েন্টে। অর্থাৎ আমি যদি বলি কোয়াইট ডিলাইটেড, এর মানে হচ্ছে ভেরি ডিলাইটেড। ওকে, কোয়াইট ইকুয়াল টু ভেরি এরকম সেন্সে চলে আসে। আমি বললাম শি ইজ কোয়াইট লাভলি, মানে সে খুব লাভলি আর কি। এবার এই যে যদি আমি বলি যে শি ইজ কোয়াইট লাভলি, এই কথাটা কি ঠিক হবে? স্যার এটা নেগেটিভ হয়ে গেল না হ্যাঁ, কিন্তু এগুলো বলা উচিত সেন্সটা? নয়, এরকম বলা উচিত নয়, এটা ঠিক নয়। বা আমি বললাম যে হ্যাঁ, ইউ আর কোয়াইট হ্যান্ডসাম, এমনটা বলা হ্যাঁ। উচিত নয়। ঠিক আছে, ভেরি বলতে হয়। স্যার তাহলে কি কোয়াইট ইজি মানে খুব সহজ? দেখো, ইট ইজ ভেরি ইজি বলতে হয়, কোয়াইট ইজি নয়। আচ্ছা, এক কাজ করো, আমি এখানে কি বললাম যেন তোমাদের পয়েন্টটা? ওই তাই এই কোয়াইটের সঙ্গে ফার্দার কোনো অ্যাডভার্বের প্রয়োজন নেই এটিকে মডিফাই করতে। আচ্ছা, আহ, এক কাজ করো, এই 7 নম্বর পয়েন্ট যেটা লিখেছে এটাকে কেটে দাও তো, পুরোটা কেটে দাও, পুরোটা কেটে দাও। আমি অন্য লাইনে চলে এসেছি ভাই, পুরোটা কেটে দাও, আমি বলছি। লেখো, মানে কোয়াইটের সাথে ভেরির একটা মানে টাসেল আছে, এইটাকে স্যাটিসফাই করতে হবে আমাকে। তোমরা কেটে দিয়ে একটা নতুন 7 নম্বর পয়েন্ট করো। লেখো, কোয়াইট এর অর্থ, কোয়াইট এর অর্থ যখন পারফেক্টলি বা কমপ্লিটলি হয়, কোয়াইট এর অর্থ যখন পারফেক্টলি বা কমপ্লিটলি হয়, তখন এটিকে ভেরি এর সাথে ব্যবহার করা যায় না। তখন এটিকে ভেরি এর সাথে আচ্ছা, ভেরি এর সাথে না লিখে লেখো ভেরি এর সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করা যায় না। লেখো, তখন এটিকে ভেরি এর সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করা যায় না। অর্থাৎ কোয়াইট এর অর্থ হচ্ছে পারফেক্টলি বা কমপ্লিটলি, তাই এটিকে কখনোই ভেরি এর সাথে সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করা যায় না, ভেরি এর সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করা যায় না। যেমন আমি যদি বলি দুটো বাক্য লিখছি, আমি বললাম যে শি ইজ কোয়াইট লাভলি, এই কথাটি ঠিক নয়। শি ইজ ভেরি লাভলি, এই কথাটা ঠিক। ওকে, এটাই বক্তব্য। ওই বলেছিলে না আই স্যার লাভ আমি ইউ কথাটা ভুল। হ্যাঁ,
শি ইজ কোয়াইট লাভলি কথাটা ঠিক নয়, শি ইজ ভেরি লাভলি কথাটা ঠিক। মানে একটা কথা আমি বলতে চাইলাম যে কোয়াইট কে কখনো ভেরি এর সাথে সাবস্টিটিউট করা যাবে না, কিন্তু অপরদিকে ভেরি কে কোয়াইট এর সাথে সাবস্টিটিউট করা যেতে পারে। স্যার হ্যাঁ বলো। স্যার টু দিয়ে একটা কোয়েশ্চেন করছি, যে যদি বলা হয় যে আই লাইক ইউ, তো যদি পরবর্তীতে সেটা রিপ্লে হয় যে আই লাইক ইউ টু, এটা কি ভুল শব্দ হবে, মানে ভুল সেন্টেন্স হবে? আই লাইক ইউ এর রিপ্লাই হলো আই লাইক ইউ টু। হ্যাঁ, আই লাইক ইউ টু এর মানে কি? আগের দিন পড়েছিলে না, আমিও তোমাকে পছন্দ করি। এক মিনিট, আগের দিন তোমরা পড়েছিলে না টু হচ্ছে এমন একটা অ্যাডভার্ব যে যার পাশাপাশি বসে তাকে কোয়ালিফাই করে। হ্যাঁ, তাহলে এই টু এর পাশে বসলে কি দাঁড়ালো? মানে মানে আমি তোমাকেও তোমাকেও করি, পছন্দ করি, অন্যকেও আছে। আচ্ছা, আমি তোমাকেও পছন্দ করি, এর মানে আরো কেউ আছে। মানে এতদিন লোকজন ভুলভাল বুঝে গেছে, দারুণ জিনিস স্যার। তার মানে আমি মানে তোমাকেও ঠিকই পছন্দ করি, বলেছে, meaning is আরো কেউ ছিল বা আরো কেউ আছে, দ্যাটস অল। ওকে, এটা ঠিকই মানে ঠিক, type এর আরো পরে কেউ থাকে, সাবস্টিটিউট তো থাকে। হ্যাঁ। যাই হোক, নেক্সট পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট। স্যার আমি লিভ নিচ্ছি একটু। হ্যাঁ ওকে। স্যার এখানে তো বলছে আমি তোমাকেও, মানে আরো কেউ আছে। এবার হ্যাঁ, আমি যদি এরকম বলতাম যে কি আমিও তোমাকে, এরকম যদি আই বলতাম, টু লাইক ইউ, অর্থাৎ হ্যাঁ, এটার তাহলে আই সঠিক রিপ্লাইটা বলতে হবে হতো, আই টু লাইক ইউ, এই কথাটা বলা এরকম উচিত। হবে। হুম, আমিও তোমাকে পছন্দ করি। জেনি শিখে নিলি? আমার শেখার দরকার নেই, তুমি শেখো। আমি তো বলেছি এসআই হলে তারপর শিখবো বা বলবো এগুলো। ওকে চলো, চলো কোয়াইটটাকে ছাড়ো, আজকে কোয়াইটটাকে অন্য আর একদিন বলবো। কোয়াইটের সাথে র্যাদারেরও একটা টাসেল আছে, ভেরির সাথে টাসেল আছে, সো ছেড়ে দাও। তারপর আসো আর কাকে নিয়ে বলি। নেক্সট পয়েন্টে যাও। নেক্সট পয়েন্টে আমরা আলোচনা করব হচ্ছে, এটা হয়ে গেছে, হয়ে গেছে, প্রেজেন্টলি শর্টলি হয়ে গেছে। আচ্ছা ভাই একটা কথা বলি, আজকের দিনটা থাক, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা এখানে বেশ কতগুলো সুন্দর সুন্দর অ্যাডভার্ব আছে, যেমন কোয়াইটকে ভেরির সাথে ক্লিয়ার করতে হবে, ফেয়ারলিকে র্যাদারের সঙ্গে ক্লিয়ারিফাই করতে হবে, আর একটা হচ্ছে হার্ড আর হার্ডলি, আর একটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট, প্রেজেন্টলি, শর্টলি। ঠিক আছে, এই কয়টার উপরে যে বহু কোশ্চেন্স কিন্তু এক্সামিনেশনে জিজ্ঞেস। আরেকটা আছে কি আর্লি। সো এই কয়টাকে না আমরা নেক্সট ক্লাসে করি, ঠিক আছে? আচ্ছা, আমাদের একটু এক্সাম নিলে ভালো হতো। তোমাদের একটা এক্সাম নিলে, তাই তো? হ্যাঁ স্যার, মানে প্রত্যেক সাবজেক্টের থেকে আলাদা আলাদা করে যদি নেওয়া হতো চ্যাপ্টার ওয়াইজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ যতদূর আমাদের পড়েছি ততদূর। স্যার ডিসকাশনটা একটু করতে বলেন না, রোজ রোজ হচ্ছে না। রোজ রোজ ডিসকাশনটা করতে হবে। যারা ক্লাসে আছো আমি কিন্তু প্রত্যেককেই বলছি, গ্রুপ ডিসকাশনটা অন্তত ঘন্টাখানেক হলেও করো, প্রত্যেকে করো। জেনি এবার দাদাকে ধরেছে, অন্য কেউ পাত্তা দিচ্ছে না বলে জেনি দাদাকে ধরেছে, দাদা আমি জোর কোনো করে জেনি পাত্তা দাদা, পড়াবে। জানি না, জেনি আমার স্যারের পাত্তা জেনি নিলেই হবে। জেনি দাদাকে ধরার কারণ আছে তো, কারণ দাদা তো গ্রুপে লিংক দেবে না, জেনি তো দেবে না, জেনি তো শুধু পড়ার কথা বলবে। জেনি পড়ে আমি রেডি দিই। থাকবে, সবাই লিংক দেবে, জেনি টাকা আস করে বলবে সব, কিন্তু জেনি লিংক দেবে না। দাদাকে ওই জন্য ধরেছে, দাদা লিংক দিন আমি আমি পড়বো। দিয়েছি একদিন, দিয়েছি একদিন। বলছে আমি আমি তখন দিয়েছি একদিন, শিখিনি কিভাবে দেয়। দাদা বলছে আমি দিয়েছি একদিন। ও কিন্তু দেখো কনফেস তুমি করছে শিখে পুরো দেখবে। সত্যি কথা।